তেলের দাম বাড়ানোর আসলে কারণ কি? দেখেন, আমাদের এই যে বিশ্ব বাজারে তেলের মূল্য এবং ইরান ইসরায়েল যুদ্ধ, এই যে বিশ্ব প্রেক্ষাপট, তো রিয়েলিটিটা হচ্ছে যে বিশ্ববাজারে তেলের বাজারে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। আমাদের আমদানিতে একটা ধীরগতি, এটা কিন্তু রিয়েলিটি। যে বিশেষ করে পারস্য সাগর দিয়ে আপনার হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো আসতে দেওয়া হচ্ছে না, এটা একটা বিশ্ব বাস্তবতা। তারপরে আপনার আমাদের এইখানে যে ভোক্তা, তাদের চাহিদা এমন বেড়েছে, এখন মজুত করাও শুরু করেছে। এছাড়াও সরকার একটা এই যে আমদানি নীতি আছে, যে তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর একটা আপনার পলিসি 2024 সাল থেকেই ছিল সরকারের, যে আমদানি ব্যয়ের সাথে সাথে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়াতে হচ্ছে। এবং আপনি জানেন যে ইরান যুদ্ধের পরে আমরা প্রায় বছরে প্রায় 3000 কোটি টাকার মতো খুব সম্ভব আমাদের, তার মানে মাসে প্রায় 167 কোটি টাকা, 167 কোটি টাকা মাসে ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের এই তেলের দামটা সমন্বয় করতে হয়েছে। এর জন্য দায়ী কে? বাংলাদেশ সরকার, না আজকে বিশ্ব পরিস্থিতি, তাই না? সুতরাং এই বাস্তবতায় আমরা কিন্তু যখন তেলের দাম বেড়ে গেল, বিগত সরকারের সময় দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধার সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু স্মার্টলি এইগুলো মোকাবেলা করেছি, বিশেষ করে আমাদের ভর্তুকিও দিতে হয়েছে। এখন আপনার এই যে ভর্তুকির চাপ কমাতে, তারপরে আপনার তেলের সরবরাহের একটা, আমি বললাম, ধীরগতি, এই সমস্ত কারণে এখন আমাদের তেলের দাম বাড়াতে হচ্ছে। কিন্তু আমরা এটা যে কোনো সরকারের ফেইলার তা না, এটা বিশ্ব বাস্তবতা, রিয়েলিটিটা হলো এটা। আমরা আপনার অকটেনের দামটা সবচেয়ে বেশি বেড়েছে, খুব সম্ভব 20 টাকার মতো বেড়েছে। আর সাধারণ যে গ্রাহক, বিশেষ করে ডিজেল, এইটা 15 টাকার মতো বেড়েছে। কেরোসিন মানে 18 টাকার মতো বেড়েছে। আমার অত পরিসংখ্যানে কিছু ত্রুটি বিচ্ছু থাকতে পারে, এরকমই বেড়েছে। তো এইটা কিন্তু নট এ ফেইলিয়ার অফ গভর্নমেন্ট অর দ্য গভর্নমেন্ট সিস্টেম, ইট ইজ দ্য রিয়েলিটি অফ ওয়ার্ল্ড। এবং বিশ্ব শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতে এই অবস্থা, তাই না? এখন আপনি বলতে পারেন যে আমরা বলেছিলাম যে এপ্রিল মাস পর্যন্ত আমরা তেলের দামটা ঠিকমতো রাখবো, কিন্তু এই যে আমদানির যে ধীর গতি, বিভিন্ন সময়, আজকেও আমি দেখলাম যে আমাদের পতেঙ্গাতে মূল অ্যাঙ্করেজ থেকে প্রায় 60,000 মেট্রিক টন তেল আপনার পতেঙ্গা চিঠিতে আসছে, সেটা হয়তো খালাস পৃথিবীতে আরও 2-3 দিন লাগবে আপনার পাম্পে আসতে। সুতরাং এখানে একটা চাহিদার চাপ রয়েছে। আর চাহিদাটা কি? মজুতদারিটা বেড়ে গেছে, এইটা একটা মজুতদারিটা বেড়ে গেছে। সেখানে মাননীয় প্রতিমন্ত্রী গতকালই কিন্তু বলেছেন যে এপ্রিল এবং মে মাসে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, এবং যে এই মজুত আছে সেটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুত। এই কথা বলার একদিনের মাথায় কেন হচ্ছে বাড়ানোর মতো অবস্থা তৈরি হলো? না দেখেন, আমি 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 বলি, আমাদের যে তেলের এলসিগুলো ছিল, যে সেগুলো সব আপনার, যেমন হরমুজ প্রণালীতে আগে আমাদের 6টা জাহাজ কিন্তু ছেড়ে দিয়েছে। আজকে দেখলাম একটা সারের জাহাজ আটকাইছে, আমাদের জয়যাত্রা, বাংলার জয়যাত্রা। এর আগের দিনে একটা তেলের জাহাজ আটকিয়েছে। সুতরাং এই যে আপনার সাপ্লাই চেনে যে এই যে হঠাৎ করে ইন্টারাপশনটা হবে, ইরান তার যে নো ক্লিয়ারেন্স দিচ্ছে এখন বাংলাদেশকে, 2টো জাহাজ আমি দেখলাম, একটা সারের আর একটা তেলের। এই যে আমাদের সাপ্লাই নীতি একটু ছিল, সেই অনুযায়ী মাননীয় মন্ত্রী এটা বলেছেন। এখন আপনার যেহেতু তেলগুলো আপনার যে আমদানি যে ধীরগতি হচ্ছে, এই যে আমি বললাম 60,000 মেট্রিক টন তেল যদি আমরা আগামী 2 দিনের মধ্যে পাম্পে আনতে পারি, তাহলে কিন্তু অনেকটা চাপ কমবে। এবং আপনি বলছেন যে মাননীয় মন্ত্রী কেন বললেন যে ইতিহাসের সবচেয়ে বেশি, এটা তো ঠিক। আমাদের ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেলের চাহিদা ছিল, এখনও সেই পরিমাণ তেলের চাহিদা, কিন্তু এই হুজুকের জন্য, মজুতদারিদের জন্য তেলের চাহিদা হঠাৎ করে বেড়ে গেল।
সেই চাহিদা অনুযায়ী সেই- কিন্তু সেই- তেল, সেই হুজুগ- সেই চাহিদা অনুযায়ী তেল সেই আনা হচ্ছে। হুজুগের কথা বারবারই হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলছে যে বিপিসি প্রথমেই যে রেশনিং যে পদ্ধতি বা কতদিনের মজুদ আছে এই ধরনের একটি তথ্য যখন প্রচার করেছে, তারপরেই সাধারণ মানুষের ভিতরে কিন্তু এই একটা আতঙ্কটা ছড়িয়ে পড়েছে। এই ভিউজটা তো থাকতেই পারে যে রেশনিং এর জন্য, কিন্তু আপনি দেখেন 60,000 মেট্রিক টন তেল যদি আপনার এই দুটো জাহাজে আসে, তাহলে আমাদের আপনার প্রত্যেক মাসে আমাদের কত তেল দরকার হয়? 5 থেকে 6 লাখ টন তেল দরকার হয়। সুতরাং এরকম যদি আমরা দুটো জাহাজে 1,20,000 মেট্রিক টন এরকম যদি যে এলসিগুলো আমাদের আছে, এগুলো যদি সরবরাহ লাইনটা ঠিক থাকতো, সাপ্লাই চেনটা ঠিক থাকতো, তাহলে কিন্তু মন্ত্রীর কথা ঠিক। আর যেহেতু এটা ইন্টারাপশন হয়েছে, এখন তো আপনার ভর্তুকি দিতে হচ্ছে, বাজেটের উপর চাপ, বাজেটের নিয়মও আছে যে আপনি কতটুকু ভর্তুকি অ্যালাউ করবেন। সুতরাং এইখানে গভর্নমেন্টের মন্ত্রীর কোনো বক্তব্য হয়তো আপনি ক্রিটিক করতে পারেন, কিন্তু এই বাস্তবতাটা কিন্তু আপনাকে মানতে হবে যে সিস্টেমে আমরা শুধু বাংলাদেশ না সমস্ত দেশ অবশ্যই পড়ে গেছে। অবশ্যই আমরা আলোচনা করতে থাকবো। স্যার আবু বকর মোল্লা, আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে বাংলাদেশের মধ্যে তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং কিছুক্ষণের মধ্যে সেটি কার্যকর হতে যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে জি, এখন? জি। জি। আইজুল বাড়ি হেলাল ভাই যেভাবে বললেন যে আন্তর্জাতিক বাজারে এটি সংকট সৃষ্টি হয়েছে, এটি আন্তর্জাতিক ইস্যু। হ্যাঁ, এটা তো কিছুটা বাস্তবতা তো রয়েছেই। এটি একটি আন্তর্জাতিক সমস্যা এবং মানে আন্তর্জাতিক বাজারেও তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। আমি যে দেশে থাকি, ব্রিটেন, সেখানেও তেলের কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা প্রপোর্শনেট কিনা, কতটুকু মূল্য বৃদ্ধি হয়েছে, কতটুকু আমরা সংকট মোকাবেলার জন্য ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে কিনা। দেখুন, উনি যে কথাটি বললেন যে মজুদদারিতা বেড়ে গিয়েছে, এটি একটি অন্যতম বড় সংকট বাংলাদেশের এই বর্তমান তেলের দাম বৃদ্ধির পেছনে এবং সংকটের পেছনে। উন্নত দেশগুলোতে কিন্তু এই মজুদদারিতা নেই। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও, তেলের দাম বাংলাদেশের সাথে এবং ওনারা যেভাবে ম্যানেজমেন্ট করে, আপনি যদি উন্নত বিশ্বের সাথে তুলনা নাও করেন, বাংলাদেশের ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি দুঃখজনক যেটি মনে করছি, আমি জানি না বিএনপির লোকজন এটা আমার সাথে এগ্রি করবেন কিনা, এটি যেহেতু একটি আন্তর্জাতিক এবং জাতীয় সমস্যা, সকলে মিলে ফেয়ারলি ঐক্যবদ্ধভাবে ব্যাপারটি অ্যাড্রেস করা উচিত ছিল। এটি নিয়ে রাজনীতি না করলেই ভালো ছিল। ওনারা যে কথাটি বললেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই, তারপরে হচ্ছে যে এনাফ মজুদ রয়েছে, তারপরে এখন ওনারা বলছেন যে আইজুল বাড়ি হেলাল ভাই মানে বলছেন ফ্র্যাঙ্কলি যে এখানে মজুদদারিতার কারণে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে তো এই কথাটি আগেই বলা উচিত ছিল। সরকার কেন সেলফ ডিনাইলে ওনারা কেন গেলেন যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ মানুষ মাইলের পর মাইল রাস্তা দাঁড়িয়ে থেকে সারাদিন দাঁড়িয়ে থাকে। আপনি যে রিপোর্ট আমাদের মানে পত্রিকার সংবাদ পেশ করলেন, সারাদিন দাঁড়িয়ে থাকার কারণে, লাইনে দাঁড়িয়ে থাকার কারণে বাবার জন্য ওষুধ কিনতে যাইতে পারছে না। এবং এটি কিন্তু সকল সেক্টরে আজকে এফেক্ট করবে, মানুষের আয় উন্নতিতে ব্যাঘাত ঘটাবে, বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্টে প্রবলেম সৃষ্টি করবে। আর সরকার এই ব্যাপারটি সিনসিয়ারলি ফ্র্যাঙ্কলি ডিল করা উচিত ছিল সকলকে সাথে নিয়ে। এখানে রাজনীতি করার দরকার ছিল না, কারণ যেহেতু এই প্রবলেম তো তারা সৃষ্টি করেনি। হ্যাঁ, তাদের প্রবলেম যেটি হয়েছে যে তারা এনাফ মজুদ এইটি ভুল তথ্য দিয়েছে। আমি মনে করি, আমার সাথে কেউ ডিবেট করতেই পারে, ওনারা জাতির সামনে স্পষ্ট করা উচিত ছিল যে এটি একটি সংকট, আমরা সকলে মিলে এটি সমাধান করার চেষ্টা করি। ওনারা করেন নাই। ওনারা বলছেন যে বিরোধী দল এটি নিয়ে রাজনীতি করছে। কেউ বলছেন জামাতের লোকজন তেল কোম্পানি ম্যানেজমেন্টে বসে গিয়েছে, এই কারণে তেলের সংকট সৃষ্টি হয়ে গিয়েছে। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলছেন। এগুলো না করে হেলাল ভাই আজকে যেভাবে বললেন সেভাবে যদি বলতেন তাহলে ভালো ছিল। ধন্যবাদ। অবশ্যই, কিন্তু আপনি বারবারই বলছেন যে বিএনপি এটি নিয়ে রাজনীতি করছে। আপনার ব্যাখ্যাটি হয়তো আমরা আরেকটু পরিষ্কারভাবে পরে জানতে পারবো, আশা করি। সেটা খাজা মনির জন্য আপনার কাছে জানতে চাই, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত এখন সরকার নিয়েছে, এটা তো একটা বিশাল বড় চাপ সাধারণ মানুষের উপর নিশ্চয়ই আসবে। আমার কথাটি খুব দর্শকদের
কে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমি খুব আনপপুলার কথা বলবো এই বিষয়ে। তেলের দাম অনেক আগেই বাড়ানো উচিত ছিল। সংকট শুরু হওয়ার সাথে সাথে যদি তেলের দাম বাড়ানো হতো তাহলে এই যে মজুতদারির যে সমস্যা, যে আমাদের মাননীয় এমপি যেটা বললেন, ওটা অনেকখানি কম হতো। প্যানিক বাইং যেটা হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে প্যানিক এক্সাম্পল দিতে পারবো, যেখানে তার গাড়িতে 50-60 লিটার তেল আছে, ওইটা থাকা অবস্থায় সে আবার লাইন দিয়েছে 15 লিটার 10 লিটার তেল আরও নেওয়ার জন্য। তার মানে সে কিন্তু রাস্তায় তেল পুড়ছে, বিকজ এই যে যারা এই কাজগুলো করছে তাদের টাকা আছে এটা খরচ করার মতো। আমাদের মতো মানুষ যারা মধ্যবিত্ত এবং আর মধ্যবিত্ত, তারা হচ্ছে সাফার করে যে আমরা ছোট্ট একটা গাড়ি মেনটেন করি, সেটার জন্য আমাদের একটু কষ্ট হয়। যারা উচ্চবিত্ত আছেন তাদের কষ্ট হয় না, কিন্তু আমি কষ্ট নিতে রাজি আছি যে এই দাম বাড়ার ফলে তাতে কি হতো, ন্যাচারাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত। মজুতদারের টেন্ডেন্সিটা কমতো। মজুতদারি কেন করেছে? সে আশা করেছে যে আমি জমিয়ে রাখি, ক্রাইসিস ছিল আমি অধিক দামে বিক্রি করতে পারবো, যে গ্যালন ধরে ধরে, সেটা একটা এক্সপেকটেশন ছিল। আর ওর কেউ কেউ ভয়ে করেছে, যেটাকে প্যানিক বাইং বলছি আমি। সুতরাং আগে দাম বাড়ালে ওই একটা জিনিস অ্যাডজাস্ট করা যেত। আর 2 নম্বর যেটা লাভ হতো, সরকার, বিএনপি সরকার ক্ষমতায় বা আগে যে সরকার ছিল, সরকার তো আর প্রধানমন্ত্রী বা অন্য কারো পকেট থেকে টাকাটা দেয় না, ট্যাক্স পেয়ার্স মানি থেকে এটাকে বলি ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়। এটা সাবসিডি বলাও কোনো কোনো অর্থে ভুল হবে। মানে সরকার লসে বিক্রি করে তেল, সেই লসটা কাভার করার জন্য মানুষের ট্যাক্স পেয়ারদের টাকা সেটা ওইখানে মানে ওইখানে ম্যানেজ করে, মানে ফাইন্যান্সিং করে বা অর্থায়ন করে। এটা আসলে যত না সাবসিডি বলতে যা বোঝায় সেই ফর্মে যায়, তার চেয়ে আসলে ওই ঘাটতির অর্থায়নে যায়। মানে আপনি অনেক টাকা লস করে সেই টাকাটা বাজার থেকে দিলেন, মানুষ কিন্তু ডিরেক্ট উপকার পেল না। অকটেন, পেট্রোল এইসবের ক্ষেত্রে একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত উপকৃত হয়। প্রবলেমটা হয় ডিজেল নিয়ে। ডিজেল হচ্ছে, দেখেন বড় বড় গাড়ি যেগুলো সাধারণ মানুষ চড়ে, ডিজেলে ইরিগেশন হয়, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা ওই সময় অ্যাফেক্টেড হবে। কিন্তু এখন যেটা সরকার করে ফেলছে, এটা তো আমি বুঝতে পারছি যে বাজেটের চাপ কমানোর জন্য এবং এই যে মজুতদারি এটা অ্যাড্রেস করার জন্য করেছে। এখন মুশকিলটা হলো কি, আমি যখন বললাম যে আগেই করা উচিত ছিল, সেটা যেরকম সত্য, যখন আপনি এই ধরনের আনপপুলার মেজার নেবেন, মানুষ রাগ করতে পারে, তখন আপনার অন্য অন্য মেজারগুলো স্ট্রিক্ট হতে হবে, যাতে লিকেজ না হয়, যাতে এর ফলে ইমিডিয়েটলি দ্রব্যমূল্য পরের দিন ডাবল এই প্রসঙ্গটা আসলে আমি আসতে চাই, কারণ হচ্ছে যখনই এই খবর তো এর মধ্যে সবার কাছেই চলে গেছে, পুরো দেশবাসীর কাছেই চলে গেছে। আমরা তো দেখি যে ছোট কোনো ঘটনা ঘটলেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে গণপরিবহনে, বাস ভাড়া বেড়ে যাবে, এটা আমরা আগামীকাল সকালেই হয়তো দেখবো। একই সাথে দ্রব্যমূল্যটাও বাড়বে। নিশ্চয়ই এই ব্যবস্থাপনাটা কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো।